সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো মতভেদ নেই, সেনা সদরের ব্রিফিং। সার্বভৌমত্ব ও করিডোর ইস্যুতে আপোষহীন অবস্থান। প্রধান উপদেষ্টা জাপান সফরে 7টি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। ভারতকে বাংলাদেশ বিরোধীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান। দ্রুত গণতন্ত্রে না ফিরলে সংকট আরও বাড়বে, শঙ্কা আমির খসরুর। বিএনপি ক্ষমতায় গেলে 1 কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি। তত্ত্বাবধায়ককে একমত রাজনৈতিক দলগুলো, জানালেন আলী রিয়াজ। মতানৈক্যে বিচার বিভাগের স্বাধীনতা, জুলাইয়ে জাতীয় সনদ। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ হাসনাত আব্দুল্লাহর। গাজা স্কুলে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত 36, দিশেহারা লাখ লাখ ফিলিস্তিনি। নেতানিয়াহুর উপর নিষেধাজ্ঞার দাবি স্পেনের। এবং টি-20 সিরিজ সামনে রেখে লাহোরে বাংলাদেশের দ্বিতীয় বহর। পিএসএল শেষে যোগ দিয়েছেন মিরাজ রিশাদ। রাতেই দুদলের অনুশীলন। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো মতভেদ নেই, সার্বভৌমত্ব ও করিডোর বিষয়ে আপোষহীন থাকবে সেনাবাহিনী। সোমবার দুপুরে সেনা সদরে আয়োজিত এক ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এসব কথা জানানো হয়। শাহাদাত নিশাদের রিপোর্ট। বাংলাদেশ মিয়ানমার করিডোর ইস্যু বেশ কয়েকদিন ধরেই রয়েছে আলোচনার তুঙ্গে। একই সাথে বান্দরবান মিয়ানমার সীমান্তে বাংলাদেশের ভেতর আরাকান আর্মির সদস্যদের অনুপ্রবেশের অভিযোগও আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। তবে দেশের সবচেয়ে বড় ইস্যু নির্বাচন। আগামী নির্বাচনকে ঘিরে বিভিন্ন জায়গায় আলোচনা, সরকার ও সেনাবাহিনীর অবস্থান। সোমবার দুপুরে সমসাময়িক এসব প্রশ্নের উত্তর দিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সেনাবাহিনী। করিডোর ইস্যু নিয়ে মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ শফিকুল ইসলাম জানান, বাংলাদেশ মিয়ানমার করিডোর একটি স্পর্শকাতর বিষয়। দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী। এখন করিডোর একটি স্পর্শকাতর বিষয়। আমরা বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে। সরকার ও সেনাবাহিনীর মতবিরোধ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারের নির্দেশনা মেনে কাজ করছে সেনাবাহিনী। আমরা এই বিষয়গুলো নিয়ে কোনো মুখোমুখি কোনো অবস্থান দেখছি না। আমাদের মধ্যে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে এবং আমরা একত্রে একসাথে দেশের জন্য, দেশের স্বার্থে, জনগণের জন্য কাজ করে যাচ্ছি। সীমান্ত পরিস্থিতি এখন বেশ সংবেদনশীল জানিয়ে মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা জানান, বাংলাদেশ সেনাবাহিনী সীমান্ত পরিস্থিতির ওপর কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। এদিকে রোববার চট্টগ্রামের বায়েজিদের একটি পোশাক কারখানা থেকে পাহাড়ি অস্ত্র সংগঠন KNF এর 20,000 পোশাক উদ্ধার করেছে পুলিশ। এই বিষয়টি সেনাবাহিনী গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানান তিনি। আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, বিকজ এটা আমাদের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা খুঁজে দেখছি এবং আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে এটাকে আমরা খুব হালকাভাবে নিইনি, আমরা দেখছি। এছাড়াও মব তৈরির বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে ব্রিফিংয়ে বলা হয়, কেউ মব তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সেনাবাহিনী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। 4 দিনের সফরে 28 মে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সফরে দেশটির সঙ্গে 7টি সমঝোতার স্মারক সই হতে পারে। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। এ সময় কাউকে পুশ ইন না করে সরকারিভাবে পাঠাতে ভারতকে জানানো হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে আরও জানাচ্ছেন জানাতুল মোহনা। 4 দিনের সফরে 28 মে ভোরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে 30 মে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। জানান, সফরে 7টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি জাপানের কাছে স্বল্প সুদে $1 বিলিয়ন ঋণ চেয়েছে বাংলাদেশ। দেশটি এতে সম্মতি জানালেও কত ঋণ পাওয়া যাবে তা চূড়ান্ত হবে সফরে। আমরা তো এখন সিট করেছি, মানে একটা এগ্রিমেন্ট হবে, এগ্রিমেন্ট সই হবে এবং ওখানে
ডিসিশন হবে যে কত অ্যামাউন্ট হবে এবং সেই অ্যামাউন্টগুলো কিভাবে ডিসবার্স। পুশিন নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, প্রতিটি ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ঢাকা। ভারতের পাঠানো তালিকা যাচাইয়ের সময় লাগছে জানিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশি নাগরিক নয় এমন কাউকে পুশিন না করতে দেশটিকে বলা হয়েছে। আমরা প্রত্যেকটা পুশিনের পরেই একটা করে স্ট্রং প্রতিবাদ জানাচ্ছি। আমরা চেষ্টা করছি যে যাতে কোনোভাবেই বাংলাদেশি না এরকম কাউকে আমাদের বাংলাদেশে পাঠানো হয়। ভারত থেকে বাংলাদেশ বিরোধী প্রচারণা বন্ধে দেশটির সহায়তা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রীদের বিচারে কোর্টের নির্দেশনা অনুসরণের কথাও জানান তিনি। ওদেরকে জেনারেলি বলি যে তোমরা এমন কাউকে তোমরা প্রশ্রয় দিও না বা আশ্রয় দিও না যে যারা আমাদের বাংলাদেশের স্বার্থ বিরোধী, বাংলাদেশের সরকার সম্বন্ধে বা বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার বা বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আমি মনে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের ধারা দ্রুত প্রতিষ্ঠিত না হলে জাতীয় সংকট বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বিএনপি এখনো গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আছে। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। সোমবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে জাতীয় সংকট বাড়বে। মিডিয়ার কাজ হচ্ছে জবাবদিহিতার আওতায় আনা। যেভাবে নির্বাচিত সংসদে জবাবদিহিতা হয়, মিডিয়াও কিন্তু আরেকটি অংশ এখানে, তারাও কিন্তু জবাবদিহিতার একটি নিশ্চিত করে মানুষের কাছে। সুতরাং আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ থাকবো গণতন্ত্র পুনঃপ্রবর্তনের জন্য। আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই, এবং এটা যত বিঘ্নিত হবে, যত দেরি হবে, তত বেশি আমাদের সংকট বাড়তে থাকবে। এদিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বিএনপি এখনো গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আছে। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজকে অব্যাহত আছি। আর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে ঢাকায় তারুণ্যের সমাবেশ ও তরুণদের রাজনৈতিক ভাবনা শীর্ষক সেমিনার নিয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির 3 অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। নেতারা বলেন, বিএনপি ক্ষমতায় এলে 18 মাসের মধ্যে 1 কোটি তরুণদের কর্মসংস্থানের সৃষ্টি করা হবে। 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এ সময় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হাসান বলেন, জুলাই আন্দোলনে আহত ও নিহতদের স্বজনদের খোঁজখবর রাখছে বিএনপি। যে শহীদদের রক্তের উপরে ভর করে সরকার বসে আছে, আজকে পর্যন্ত শহীদদের পুনর্বাসনের কোনো উদ্যোগ আমরা দেখিনি। এবারে তারুণ্যের সমাবেশে ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের তরুণরা অংশগ্রহণ করবেন। আমরা সহযোগে কর্মীরা অর্থায়ন করে 5 লক্ষ টাকা বেশি অনেককে দিয়েছি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত নেই বলে জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এছাড়াও নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে কার্যকরভাবে আলাদা করার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় সব দল একমত হয়েছে বলেও জানান তিনি। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে এবং জাতীয় সনদ তৈরির লক্ষ্যে 2 মাস ব্যাপী 33টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে 45টি বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে 5 কমিশনের 166টি সুপারিশের সম্পর্কে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রথম পর্ব শেষে কমিশনের অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এই কমিশনের দায়িত্ব হলো। এ সময় অধ্যাপক আলী রিয়াজ জানান, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত নেই। এছাড়াও নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে কার্যকরভাবে আলাদা করার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় আইন প্রণয়নেও একমত হয়েছে সব দল। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে কার্যকরভাবে পৃথকীকরণের জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় আইন প্রণয়ন করা। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ভেতরে কোনো রকম দ্বিমত নেই। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন, নির্বাচন কমিশনের জন্য একটি পূর্ণাঙ্গ আইন করার ব্যাপারে অধিকাংশ দল একমত হয়েছে বলেও জানান তিনি। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশগুলোর ক্ষেত্রে অনেক বিষয়ে নীতিগত ঐকমত্য হলেও অনেক বিষয়ে আরও আলোচনার প্রয়োজন আছে। তবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য কিভাবে হবে সেই প্রশ্নে ভিন্ন ভিন্ন মত আছে।
জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা ও নিপীড়নের সঙ্গে জড়িত এবং ভোট জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য স্বাধীন তদন্ত কমিশন গঠন করার ব্যাপারেও অধিকাংশ দল একমত হয়েছে বলে জানান আলী রিয়াজ। তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করার ব্যাপারে অধিকাংশ দল একমত পোষণ করে। বেশ কিছু সুপারিশের বিষয়ে জনগণের মতামত জানতে জরিপ চালানোর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনার মধ্য দিয়ে জুলাই মাসের মধ্যে একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব বলে আশা প্রকাশ করেন আলী রিয়াজ। এই পর্বে যেসব বিষয়ে ঐকমত্য হয়নি এবং দলগুলোর অবস্থান কাছাকাছি, সেই সব বিষয়গুলো আলোচিত হবে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ এবং সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণাও দেন তারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। রোববার সন্ধ্যায় প্রকাশ হয় গেজেট। তৃতীয় দিনের মতো সরকারি চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে সোমবার সকাল থেকেই আন্দোলনে কর্মকর্তা কর্মচারীরা। বিক্ষোভে উত্তাল ছিল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। বেলা 11টায় যার যা দপ্তর ছেড়ে মিলিত হন বাণিজ্য ভবনের সামনের গাছতলায়। অধ্যাদেশকে কালো আইন আখ্যা দিয়ে স্লোগান দেন তারা। বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের কর্মচারীদেরকে সচিবরা ডেকে থ্রেট করেছে, রুমে আটকে রেখেছে। 4টা পর্যন্ত আপনারা এখানে থাকবেন। ইস্তার ওস্তার খেলা আজকে শুরু হবে, ইনশাআল্লাহ শেষ হবে। যদি না হয় 4টার পরে এই যে 14 তলার জন্য যে বিদ্যুতের সংযোগ দেওয়া আছে না, এটা আমরা বন্ধ করে দেব। পরে বিকাল 3টার দিকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, মিডিয়ার বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি আমাদের এই কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত এই কালো আইন বা অধ্যাদেশ সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা হবে। সংশোধিত অধ্যাদেশ জারির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব সচিব ও সংশ্লিষ্টদের অপসারণের দাবি জানান আন্দোলনকারীরা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সচিবালয়ে বসে একটি পক্ষ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব পালন করে যেতে হবে। সহকর্মীদের তথ্য ছবিতে আব্দুল আল মারুফের রিপোর্ট। সোমবার সকাল 11:30টার দিকে চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায় 3 দিনের পথসভার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যেই বাংলাদেশে রাষ্ট্র নাগরিককে গুম করে খুন করে, সেই বাংলাদেশে আর কেউ ফেরত যেতে চান না এবং এই পরিবর্তনটা আমাদের করা প্রয়োজন। এ সময় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, যখন বিচার সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপের আলোচনা এগিয়ে যায় তখনই দেশবিরোধী চক্রান্ত মাথাচাড়া দিয়ে ওঠে। সচিবালয়ে বসে কর্মকর্তাদের একটি অংশ সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত বলে অভিযোগ করেন তিনি। জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন। আপনারা মনে রাখবেন, এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। এদিকে নীলফামারীর ডোমারে পথসভায় বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন ক্ষমতা ছাড়ার চিন্তাও না করে। খুনির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে যেন এটা চিন্তা না করে যে অন্য কারো হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের হাত ধরেই এনসিপি হয়েছে জানিয়ে যাচাই বাছাই করে আগামী নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানান সার্জিস আলম। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দুদকের তলবে হাজির না হয়ে 90 দিনের সময় চাইলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সহ পরিবারের 9 সদস্য। শারীরিক অসুস্থতা ও বিশাল ব্যবসার হিসাব দিতে এই সময়ের প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। তবে দুদক বলছে, শুধু বসুন্ধরাই নয়, টাস্ক ফোর্সের আওতায় থাকা অন্যান্য ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধেও অনুসন্ধান চলমান রয়েছে। বিস্তারিত ফজলে আদিত্যের প্রতিবেদনে।
আমাদের নেতৃত্ব দেবেন, ইনশাআল্লাহ কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাআল্লাহ থাকবে। আলোচিত ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে ভূমি দখল, ঋণ জালিয়াতি, বিদেশে নাগরিকত্ব গ্রহণ, রাজস্ব ফাঁকি, অর্থ পাচার সহ বিস্তর দুর্নীতির অভিযোগে টাস্ক ফোর্স গঠন করে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। তারই ধারাবাহিকতায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান, প্রতিষ্ঠানটির এমডি সাইম সোবাহান আনবির সহ পরিবারের ৯ সদস্যকে ২৫ ও ২৬ মে তলব করে চিঠি দেয় সংস্থাটি। সোমবার দ্বিতীয় দফায় পরিবারের বাকি ৫ সদস্যের হাজির হওয়ার কথা থাকলেও তলবে হাজির না হয়ে ৯০ দিনের সময় আবেদন করেছেন বসুন্ধরা গ্রুপের সংশ্লিষ্টরা। দুদক বলছে ৪৫ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান শেষ করার আইনি বিধান থাকায় সেইভাবেই ব্যবস্থা নেবে তারা। অনুসন্ধান করার বিষয়ে একটা আইন বিধি অনুযায়ী একটা সময় নির্ধারণ করা আছে, সেই সময়ের মধ্যে অনুসন্ধান কার্যক্রম শেষ করার জন্য হলেও তার প্রেক্ষিতে যেহেতু তারা আবেদন করেছেন সেটা হয়তো তারা তদারকি কর্মকর্তার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন যে আসলে তারা কয়দিন সময় দিতে পারবেন। দুদকের এই কর্মকর্তা জানান, বসুন্ধরা ছাড়া এসালম, নাসা, ভ্যাকসিনকো, নাবিল সহ 10টি গ্রুপের অনুসন্ধান চলমান রয়েছে সংস্থাটিতে। কারণ টাস্ক ফোর্স গঠন হয়েছে, যেসব বড় বড় কোম্পানিগুলোর বিরুদ্ধে এই যে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান চলছে, অনুসন্ধান কার্যক্রম চলমান। এদিন কারাগারে থাকা হবিগঞ্জ ৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে দুদকের আবেদনে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। রাজধানীর তুরাগ এলাকার রায়দা বাস ডেপোর মালিক ব্যবসায়ী আনোয়ার হোসেন শিকদার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির ডিসি মহিদুল ইসলাম। জানান, হত্যাকাণ্ডে জড়িত ৩ জনই রায়দা বাসের চালক। বলেন, ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধের জেরে আনোয়ারকে হত্যা করা হয়েছে। এ সময় তথ্য প্রযুক্তির সহায়তায় আশুলিয়া এবং উত্তরার দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলেও জানান তিনি। পরে আটককৃতদের তথ্যের ভিত্তিতে উত্তরা দিয়াবাড়ি থেকে আনোয়ারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গেল ১৭ জানুয়ারি এই হত্যাকাণ্ড হয়। তিনজনকে গ্রেপ্তার করে একজনের নাম হচ্ছে আবুল কালাম নামে পরিচিত, একজনের নাম হচ্ছে শাকিল, একজনের হচ্ছে সবুজ। এরা রায়দা বাসের ড্রাইভার, হেল্পার এবং নাইট গার্ডও গিরিও ওখানে করেছেন। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি তারা এই হত্যার সাথে জড়িত। তারা স্বীকার করেছে নিজেদেরকে জড়িত করে, নিজেদের দোষ স্বীকার করে যে তারা এই আনোয়ার হোসেনকে হত্যা করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের দুর্নীতি মামলায় সাজার বিরুদ্ধে করা আপিলের রায় বুধবার। সোমবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে 14 মে হাইকোর্ট জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। বিচারিক আদালতের ওই মামলায় জুবাইদা রহমানকে দেয়া অর্থদণ্ডাদেশও স্থগিত করা হয়। দুর্নীতি দমন কমিশনের করা এই মামলায় 2023 সালের 2 আগস্ট রায় দেয় ঢাকা মহানগর জজ আদালত। রায়ে 2টি ধারায় তারেক রহমানের 9 বছর কারাদণ্ড এবং জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান সহ 3 জনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক। ওই মামলায় তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান খালাস পাবেন বলে প্রত্যাশা আইনজীবীর। গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস আমরা আদালতের নজরে এনেছি বা আনার চেষ্টা করেছি। প্রথমত হলো যেই সম্পত্তিগুলো দেখানো হয়েছে তারেক রহমান সাহেবের নামে, আমরা দেখেছি যে সেখানে আমি আজকে কোর্টের কাছে বলেছি যে একটা টাকা বা একটা সম্পত্তিও বাংলাদেশের এই 54,000 বর্গমাইলের বাইরে নাই। কাজেই ম্যাডাম খালেদা জিয়া অনেকবার উনি বলেছেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। আজকে আমি আজকে বিমোহিত যে ওনার কথাই যেন সত্য, সেটাই আমরা আজকে কোর্টের কাছে বললাম